দেখতে দেখা ম্যানুয়ালি টাইপ করছি। তাহলে যদি এইটা হয়ে থাকে, এই ঘটনাটা যদি হয়ে থাকে, তাহলে ওইটা ট্র্যাক করার সিস্টেমটা এটা হইতেছে যে এইটা যে ভিউ থ্রু কনভার্সন উইন্ডো, মানে হচ্ছে আমার একটা অ্যাড্রেসটা চোখে দেখে নিজে হাতে টাইপ করে যদি সাইটটা ব্রাউজ করে, তখন গুগল বুঝে নেয়, ধরে নেয় যে আচ্ছা এই অ্যাড্রেসের নামটা পাইছে কই, ও পাইছে তো এর থেকেই। তো কেউ সবাই তো যায় ক্লিকের মাধ্যমে, কিন্তু আমি ক্লিক না করে ডাইরেক্ট ম্যানুয়ালি টাইপ করছি অ্যাড্রেসটা দেখে দেখে। তো ওইটাকে যদি ই করতে চাই সাথে, তাহলে ওইটার কত দিনের জন্য ট্র্যাক রাখবো। তো এটা আসলে সাধারণত আমি এখানে সুযোগ দেওয়া ছিল যে মানে ডো নট ট্র্যাক, এটা দিলে সবচেয়ে ভালো হতো। ঠিক আছে, এটা দিলে ভালো হতো। তো যাই হোক, তারপরে এখানে ওরা একটা বাই ডিফল্ট সর্বনিম্ন একদিন কাস্টম দিলে কি জিরো দেওয়া যায়? আচ্ছা, এই যে দেওয়া যায় না, হোল নাম্বার দেওয়ার কথা বলছে, জিরো কি দেওয়া যায় দেখি। না, জিরো দেওয়া যায় না। ঠিক আছে, সো জিরো দিতে পারলে সবচেয়ে ভালো হতো আমার কাছে। আচ্ছা, মনে হয় আর কি। কিন্তু মিনিমাম একদিন দেওয়া যায়, এটাই জন্য গুগলও সর্বনিম্ন একদিন দিয়ে সেট করে রাখছে। আচ্ছা, কারণ কেউ ম্যানুয়ালি দেখলো, দেখা তারপরে সে টাইপ করলো, এটা সাধারণত একদিনই না, একদিনই বেশি। আপনি যদি 5 দিন দিয়ে রাখেন, এটা কি হলো তাহলে তো, মানে দেখছি একবার, দেখার পরে 5 দিন পরে যে সাইটে ব্রাউজ করতেছি, কি পারচেস করছি, তাইলে সেই ক্রেডিটটা গুগলকে দিব, এটা আসলে তো হইলো না। প্রত্যেকটা গুগলকে প্রায়োরিটি দেওয়া হলো। হ্যাঁ, এটা আসলে সঠিকভাবে ট্র্যাকিংটা হইলো না, যে মূল্যায়ন করা হইলো না ভিজিটরকে, যে কোনটার জন্য কোনটা হবে। এটা তো আশা করি এখন বুঝতে পারছেন, তাই না? তিনটা, তাহলে সাধারণত এটা 90 দিন থাকে, এটা 3 দিন থাকে, এটা একদিন থাকে। আপনি এটাকে 30 দিন করে দিতে পারেন, 1 মাস, এটা 3 দিন এঙ্গেজ। এটা তো আমাদের কাজে লাগে না সাধারণত, ভিডিও বর্তমানে কাজে লাগে না এই মুহূর্তে, আমরা তো সার্চ শিখতেছি। তো এটা হচ্ছে 30 দিন। তো 30 দিনের ভিতরে যদি কোনো কনভার্সন হয়, অ্যাডে ক্লিক করার পরে 30 দিন পর্যন্ত যদি কোনো কনভার্ট পরে, এর মধ্যে যদি কোনো কনভার্সন হয়, সেটাকে আমরা কাউন্ট করব আমাদের কনভার্সন হিসেবে। ওকে, এটা বুঝতে পারছেন এই ইয়াটা, জি উইন্ডোটা? ভাই। আচ্ছা, ওকে, ফাইন। জি ভাই। এখন আমরা আসি অ্যাট্রিবিউশনে। অ্যাট্রিবিউশন মানে হচ্ছে যে এই যে আমার কাউন্ট ফাউন্ড গুলো হবে, তো এগুলোর ক্রেডিট তো গুগলকেই দিচ্ছি, আমরা গুগলের মাধ্যমে কাউন্ট করতেছি, কিন্তু এইগুলো কোন ইউজারের প্রেক্ষিতে কাউন্ট গুলা হচ্ছে, এটা আমরা কিভাবে সিলেক্ট করব? ধরেন এটা এই আইসবার্গ, কি লিখে সার্চ দিছি, স্পর্শজদা, স্পর্শজ লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে ধরেন এই আইসবার্গ আসছে, আইসবার্গে আমি ক্লিক করলাম, তাহলে আমার আইসবার্গ ওপেন হইলো। ধরেন এটা আইসবার্গ, আইসবার্গ ওপেন হইলো না, আমি অ্যাড দেখলাম, তাই না? অ্যাড দেখার পরে ধরেন আমি পারচেস করলাম না, কেটে দিলাম। তারপরে হইতেছে যে আবার করলাম কি, যে আবার আইসবার্গ লিখে এটা সার্চ করে পারচেস না করে, ধরেন আজকে অথবা কালকে অথবা 30 দিনের মাথায়, কারণ আমি তো এখানে লিখে দিছি যে অ্যাড সার্চের আবার ইয়া হবে ওই মেয়াদ হবে 30 দিন, তাই না? অথবা 25 দিন পরে, যেহেতু 30 দিন মেয়াদ দিছি, এই 30 দিন উইন্ডোর ভিতরে ধরেন 25 দিন পরে আমি আবার এখানে আসলাম, এখানে এসা সার্চ দিলাম হচ্ছে ধরেন আইসবার্গ শুজ, আমি নামটা মনে রাখছিলাম। হ্যাঁ, এবারকে আমি ডাইরেক্ট আইসবার্গ, আইসবার্গ স্পোর্ট শুজ লিখলাম। আইসবার্গ বানান কি আছে, ICEVERG, আইসবার্গ স্পোর্ট শুজ। তাহলে আবার আসছে নি এটা, তাই না? জি। এই একটা তো আবার আসছে। ভাই, আরো ওপেন কয়েকজন করলে মাইক বোঝা টাইক, যাবে। আর কয়েকজনের মাইক টাইক খোলেন তো, যাদের নয়েস নাই। ঠিক আছে, ওপেন করলে সাইটটা ওই বোঝা যারা যাবে। কথা বলে সবাই জানে যে কয়জন কথা বলতেছে, আগে থেকেই জানে এই সকল বিষয়গুলো, তাদেরকে আর নতুন করে জানে কি লাভ? ওই যাদের জানেন না, তারা মাইক টাইক খোলেন। জি ভাই। একজনই ভাই আমিও আছি ভাই। ভাই জানি না, আমি আছি। তাই এই যে কথা বলেন, আরো কয়েকজন খোলেন, কথা বলেন, কারণ এই যারা কথা বলতেছে এখন, তারা অলরেডি জানে, এগুলা পারে। হ্যাঁ,
ভাইয়া ভাগে জি জি করে ঠিক আছে, লাভ নেই। আচ্ছা ওকে, তো এখন এই আইসবার্গটা এখন আবার আসছে। এখন যদি ধরেন এটাকে আবার ক্লিক করলাম, মাইক বন্ধ থাক, এটাই ভালো। বোরহান ভাই ভাই শোনা মাইকটা যাচ্ছে না, আটকাই যাচ্ছে। বোরহান ভাই মাইকটা অফ করেন, বোরহান ভাই মাইকটা অফ করেন। বোরহান এই তো ভাই আপনি আসে আর যায়। আপনি আপনি রিল্যাক্সে থাকেন, হ্যাঁ আপনার আপনার রেস্টে বলে আর থাকেন। অন করিয়েন না। বোরহান ভাই বুঝাই দিল যে কেন উনি খোলে না। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ব্যবহারে সন্তুষ্ট। আচ্ছা তো এখন এইখানে এটাকে যদি এখন আবার ক্লিক করি, দেখেন কিওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না? কিওয়ার্ড চেঞ্জ হয়েছে। তো এখন এটাকে ক্লিক করলাম আবার, আমি কিন্তু আলাদা মানুষ, কিওয়ার্ডও চেঞ্জ হয়েছে। সরি, আমি একই মানুষ কিন্তু কিওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এখন এইটাতে আবার ক্লিক করলাম ধরেন, এবং সাইট ওপেন হইলো, ধরেন এটাই সাইটটা ছিল। আবার একটু দেখলাম টেকলাম, কিন্তু কিছুই করলাম না, কেটে দিলাম, পারচেসটা করলাম না। দেখলাম একটু কাট ফেট্টু কাট সবই করলাম, কিন্তু পারচেস করলাম না, কেটে দিলাম। আবার 3-4 দিন পরে আবার আসছে, আসার পরে আবার ধরেন এবারকে সার্চ দিছি হচ্ছে শোজ ফর স্পোর্টস, SPORTS। এবার কি আইসবার আসবে না? এবার তো আর আসে নাই আইসবার্গটা, লেখা দিয়ে সাথে আইসবার্গ। কি এবারও আসছে না? হ্যাঁ ভাই আসছে, হ্যাঁ, এবারও কিন্তু আসছে। কিওয়ার্ড, এবার কিন্তু আবার কি কিওয়ার্ড ভাই চেঞ্জ, এবার কিন্তু আবার কিওয়ার্ড চেঞ্জ। মানুষ আমি একটাই। তো এখন যদি এই ঘটনা ঘটে, 3টা জিনিস করছি আমি, 3টা আলাদা আলাদা দিনে, আলাদা আলাদা সময়ে, 3টা কিওয়ার্ডও আলাদা, এবং একই সাইটের ইউআরএলটা, মানে আমার সাইটের ইউআরএলটা শো হইতেছে, আমি ক্লিক করছি। এইবার কি করলাম কি, আমি ক্লিক করে সাইটে গিয়ে পারচেস করে ফেললাম ধরেন, ঠিক আছে? এখন এই যে 3বার যে হইলো ঘটনাটা, 3বার সাইটে আসছে, প্রত্যেকবারই ধরেন আমি প্রথমবারে আসছিলাম রেখে দিছি, পরের বার আসছে আইসা একটু কাট করে রেখে দিছিলাম, কিন্তু পারচেস করি নাই। তো পরে আবার আসছি, আসার পরে তারপরে হইতেছে যে ওই অ্যাডে ক্লিক করে আসা ওইখানে আইসা ধরেন পারচেস করছি। তো এখন এখানে কয়টা কনভার্সন হয়েছে? তো 3টা না? জি ভাই। হ্যাঁ 3টা কনভার্সন হয়েছে। জি ভাই কে বলেন? ভাই না ভাই, 3টা তিনটা কনভার্সন তো হয়েছে হয় ভাই। নাই, কনভার্সন একটা হয়েছে। কনভার্সন তো একটাই হয়েছে। হয়তো ওই যে উনি ওই যে মুখস্থ জি ভাই গুলো হয়ে গেছে। আচ্ছা কনভার্সন একটা হয়েছে, হ্যাঁ ক্লিক হয়েছে 3টা, মানুষ একজন, কিওয়ার্ড 3টা, সময় 3টা, হ্যাঁ ক্লিক 3টা, কনভার্সন একটা। মানে তো যতক্ষণ না এখন ভাই মানে সেলস না আসছে ততক্ষণ তো আমরা কনভার্সন ধরতে পারছি না নাকি? কনভার্সন ধরতে পারছি, কনভার্সন মানে হচ্ছে উদ্দেশ্য হ্যাঁ সাকসেস, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? আমাদের মনের ইচ্ছা পূর্ণ, ওটাই কনভার্সন বাংলা কথায়। আচ্ছা তো এখন এই যে অ্যাট্রিবিউশনটা, এটা মানে হচ্ছে যে এই যে এই ইগুলো হইলো, ক্লিক গুলো হইলো, ইটা হইলো, তারপর ফাইনালি যে পারচেসটা হইলো, এখন এইটা কোন কিওয়ার্ডকে ক্রেডিট দিবেন আপনি? কোন ক্রেডিট কিওয়ার্ডকে? ভাই লাস্টে প্রথম, যেটাতে পারচেজ করছি সেটাতেই। আচ্ছা সেটা দিয়ে। এখন এইখানে সুযোগ আছে যে আপনি কি লাস্টেরটা দিবেন, এই যে লাস্ট ক্লিক, মানে হচ্ছে লাস্টে যে ক্লিকটা হয়েছে ওইটার ফুল ক্রেডিট, মানে হচ্ছে ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করে পারচেস কনভার্সনটা সম্পূর্ণ হয়েছে, এটা হলো এটা। কিন্তু এখানে আরো ছিল, এগুলো যেহেতু নাই এখন আমাদের এগুলো আলোচনা করার দরকার নাই। এটা এই 2টা চালু আছে, তো এটা তো লাস্ট ক্লিক তো বুঝলেনই, যে লাস্টের ক্লিকটার ক্রেডিটটাকে মানে কিওয়ার্ডটা বা লাস্টের যেই ক্লিকের আমার যে বিহেভিয়ার গুলা সেগুলো কাউন্ট করবে। আর এটা মানে হইতেছে যে আর শুধু লাস্ট না, ঠিক আছে? এখানে অনেকগুলো থাকবে, যতবার হবে মানে আপনার অ্যাডে ক্লিক হবে, প্রত্যেকটাকেই সে মনিটর করবে, মনিটর করে সে বুঝবে যে কোন কিওয়ার্ডের কারণে বেশি সম্ভাবনা তৈরি হয়েছে পারচেসটা করার জন্য। কিরকম এটা? তো
ধরেন প্রথমবার আসছি, ক্লিক করছি, ক্লিক করার পরে ওইখানে গেছি, যাওয়ার পরে ধরেন আমি শুধু ভিউ করছি, প্রোডাক্টটা ভিউ করছি, ধরেন এটার গুরুত্ব একটু কম। পরের বার আবার আসছে, আসার পরে মানে ক্লিক করে অ্যাডে ক্লিক করে ভিউ করছি, একটু কাট করছি, প্রসিড টু চেক আউট পর্যন্ত গেছি, ঠিক আছে? তাহলে কি আমি কি বেশি করছি না, ইন্টারাকশন করছি না, মানে একদম হ্যাঁ ভাই, স্টেজ অনেকগুলো পার হয়ে আইছি না? তাহলে এটার গুরুত্ব বেশি হয়েছে না এই কিওয়ার্ডটার? কারণ এই কিওয়ার্ডটা লিখে আসার পরে আমি বেশি কিছু করছি না, মানে একদম মানে শেষ স্টেজ পর্যন্ত প্রায় চলে আসছিলাম, কিন্তু আর পারচেসটা করি না। আচ্ছা, আবার আরেকটা কিওয়ার্ড বা ওই প্রথম কিওয়ার্ডটা লিখে আবার সার্চ করছি ধরেন, বা আরেক অন্য একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি, সার্চ করে আর শুধুমাত্র এই ওয়েবসাইটে আসছি, তাহলে এটার গুরুত্ব কি কম, অনেক কম না? জি ভাই। আমি তো বেশি কিছু করিই না, কিছুই করি না, শুধু সাইটে শুধু ভিজিট করছি। আচ্ছা, তারপরে আবার ধরেন সার্চ করছি আরেকটা কিওয়ার্ড বা যে কোনো কিওয়ার্ড লিখি ধরেন, এবং সেই ক্ষেত্রে আমি কি করছি, এখানে এসে চেক আউট করে পারচেজ করে ফেলছি। তাহলে কোনটার গুরুত্ব সবচেয়ে বেশি? তাহলে কোন 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 ক্লিকটার গুরুত্ব বেশি হয়েছে? লাস্ট ক্লিক। হ্যাঁ, যেটা দিয়ে conversion করতে সাহায্য করেছে এটা তো সেটা। গুরুত্ব হয়েছে, কিন্তু আগের গুলো তো গুরুত্ব আছে, ঠিক আছে? আগের অ্যাড টু গুলোকেও গুরুত্ব কার্টের দিয়ে, একটা গুরুত্ব আছে, আগের ওগুলাকে গুলোরও আবার কিছু পরে ট্র্যাক গুরুত্ব করতে আছে। হবে। হ্যাঁ, সাইটে ভিজিট করছেন, সবগুলোর গুরুত্ব আছে। ধরেন আপনি হুম। এখানে লাস্টের, এটা হচ্ছে লাস্টের ক্লিকটাকে আপনি 100তে 100 দিয়ে দিলেন, এটা মানে হচ্ছে 100তে 100 দিয়ে দিলেন। হ্যাঁ, এটা সিলেক্ট করে, আর এটা দেওয়া মানে হচ্ছে লাস্টের ক্লিকটাকে 100তে 100 না। এই যে দেখেন, এই যে লাস্টেরটা কিন্তু এই দেখছেন এটা অনেক বড়। হ্যাঁ, কিন্তু এই আগের গুলোরও কিছু কিন্তু গুরুত্ব আছে। হ্যাঁ, এটা একটা ছবি দিয়েও বোঝা যায় কিছুটা। আগের গুলো গুরুত্ব কিরকম? ধরেন যেটাতে যতটুকু অ্যাকশন হয়েছে, ইভেন্ট মানে অ্যাকশন হয়েছে, যেটা দিয়ে যতটুকু, হ্যাঁ, ধরেন হইতেছে প্রথম ক্লিকে পাইছে 10 নাম্বার, দ্বিতীয় ক্লিকে পাইছে ধরেন 30 নাম্বার, তৃতীয় ক্লিকে পাইছে 5 নাম্বার, 5 নাম্বার কি, চতুর্থ ক্লিকে পাইছে ধরেন 60 নাম্বার, ঠিক আছে? এবং চতুর্থ ক্লিকে তো ফাইনালি ঘটনাটা তো ঘটছে, ওটার ভিতরে নাম্বার বেশি। তাহলে প্রথম ক্লিকে যেটা পাইছে ওটা কত পাইছে? 10। মানে প্রথম ক্লিক মানে হচ্ছে প্রথমবার যে আসসালামু আলাইকুম। কিওয়ার্ডটা দিয়ে সার্চ করা কি হয়েছিল, বাবা, ফোনের ওই সমস্যা নাকি? যে কিওয়ার্ডটা বন্ধ ছিল কেন? 10 নাম্বার পাইছে। আহ, লাস্টের দিকে মানে পারচেজ তাজুল করার লেখাটা কোন সময় যে জায়গায়? কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে আসছে, ওইটার হ্যাঁ, নাম্বার পাইছে কত? গো- 60। তো গোবরের এইটাই চুলা। কোন কিওয়ার্ডটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা এখান থেকে, ওর নাম্বারটা দেন তো আমাকে, ওই মানে কিওয়ার্ড বলতে ভ্যান। গেলে মানে কোন ক্লিকটা হ্যাঁ, বেশি গুরুত্বপূর্ণ সেটা কি কোন মেথডে সিলেক্ট আপনি ও তো ট্রিগার মোর করবেন? নাম্বার না হলে আপনি কি কেউ লাস্ট কি হয়ে যাবে? ক্লিকের ওই মানে মানে কাস্টমার সর্বশেষ তো চিনে না। ক্লিকটাকেই হ্যাঁ, 100 নাম্বার দিবেন, নাকি আপনার নাম্বার ভেঙে দেখি কিন্তু চুঙে ফোন মানে বন্ধ। সবাইরে দিবেন? ঠিক আছে, তো ফোন বন্ধ ওর দেখাচ্ছে হলো অনেকক্ষণ এটা। তো ফোন দিছে তো। আর হইতেছে যে এখানে আচ্ছা, টোটাল দুইটা অপশন আছে, তো এটা বাই লাস্ট ডিফল্ট 10 এটা রাখতে পারেন আপাতত। কিন্তু এই ক্ষেত্রে এইটা কল দেন ভালোভাবে তো, কাজ আমার করার কথা জন্য কয় আবার আসছে। দেখাইছে যে এইটা ভালোভাবে কাজ করার জন্য আপনার কি থাকতে হবে? 200টা কনভার্সন থাকতে হবে, মানে 200টা কনভার্সন সম্পূর্ণ হতে হবে, এবং 2000টা অ্যাডের ইন্টারেকশন হতে হবে, মানে অ্যাড ফ্যাড ক্লিক 2000 বার অ্যাড ক্লিক হয়েছে, 200টা কনভার্সন হয়েছে। এই সকল যদি ক্রাইটেরিয়া পূর্ণ হয় তাহলে এই ডাটা ড্রিভেন মেথডটা ভালোভাবে কাজ করে। ডাটা ড্রিভেন মানে হচ্ছে এটা কিন্তু ডাটাটা কিন্তু একই না, মানে একপাক্ষিক না, বা একদিকে না। হ্যাঁ, এটা কিন্তু হয়, ডাইভার্সিফাই হইতেছে কিওয়ার্ড অনুযায়ী, ক্লিক অনুযায়ী, তাই না? কোন ক্লিকটা এখন কিওয়ার্ড অনুযায়ী, ক্লিক অনুযায়ী হচ্ছে, এটা দিয়ে গুগল কি করে আসলে ঘটনাটা? এটা দিয়ে গুগল বুঝতে পারে যে আসলে কোন কোন বিষয়, মানে কোন কোন কিওয়ার্ড গুলো দ্বারা ক্লিক টিলিক হওয়ার মাধ্যমে, শুধু কিওয়ার্ড না, শুধু কিওয়ার্ডও না, ধরেন আপনার এই একটা এখানে কি কি আছে, কিওয়ার্ড আছে, এটা নিয়ে সার্চ করছি, আপনার এই টাইটেল আছে, তারপর হচ্ছে এটা কি বলা হয় এটাকে, এই ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেম তো এটা, হ্যাঁ, অ্যাড কপি। ডেসক্রিপশন আছে, এগুলো সবগুলোই কি গুরুত্বপূর্ণ মানে নাম্বার পাইতেছে বলতে পারেন সোজা কথায়, যে কাকে এইগুলো নাম্বার পাইতেছে, মানে এগুলো কেমন পারফর্ম করতেছে সেটাও মেজার করতেছে। আর যদি বলেন যে শুধু লাস্টেরটা, তাহলে সবার লাস্টে যেটা শো করছে ওইটাকে পুরো নাম্বার দিয়ে দিলেন। তো অ্যাট্রিবিউশনটা আশা করি বুঝতে পারছেন। ভাই এখন ক্লায়েন্টের আসলে ক্লায়েন্টের হ্যাঁ, কাজের সময় কি আমরা এই ডাটা এলিমেন্টটা ইউজ করবো নাকি? আমি স্যার তো বললো লাস্ট অ্যাকশনটা দিতে, নইলে খরচ খরচ বাড়বে।
খরচ পারবে। হ্যাঁ, আপনি লাস্টেরটা দিয়ে রাখতে পারেন, কিন্তু এইটা হইতেছে কখন দিলে কাজ করবে, সেটা হইতেছে যে আপনার ওই যে 200টা কনভার্সন হতে হবে এবং 2000টা অ্যাড ক্লিক যদি হয় তখন এটা কাজ করা শুরু করবে ভালোভাবে। কিন্তু এখন এটা হওয়ার আগে কি করবেন, লাস্ট ক্লিকটা দিয়ে রাখবেন। ওকে। আচ্ছা ভাই, এখানে ডাটা ড্রিভেন যেটা আছে এগুলি সবগুলি কি আগের পুরানোগুলি সবগুলি মিলে এইটার না না নতুন? না না না, সবগুলো মিলে না। আগের এগুলো সবগুলো ছিল, এর মধ্যে এগুলো বন্ধ করে দিছে। ঠিক আছে, হ্যাঁ, এখন এগুলো শুধুমাত্র যেগুলো এই বন্ধ দুইটা আছে। করে দিছে এগুলির এর ক্রাইটেরিয়া গুলি তো আপনি যেটা বলছেন ডাটা ড্রিভেন এটার সাথে অনেকটা মিলে যায়। না, অনেকটা মিলে না তো, এটা শুধু ফার্স্ট ক্লিক। এটা হলো সবাইরে সমান করে। ঠিক আছে, আর এটা হইতেছে যে টাইম, কি লেখছে, ডিকেই, মানে বুঝি নাই, সময়ের সাথে ইয়ে করে বাড়ে। প্রথমবার 10 নাম্বার, নো দ্বিতীয়বার লঙ্গার 11 নাম্বার। অ্যাভেলেবল। হ্যাঁ, সবগুলোই নো লঙ্গারেবল, মানে এগুলো একটা এখন কাজ করতেছে না। আর এটা হইতেছে প্রথমটা আর লাস্টেরটা। ঠিক আছে। আচ্ছা, তো এখন এই দুটি আছে, শুধু লাস্ট এবং হচ্ছে এটা হচ্ছে সবগুলোরকে। ঠিক আছে, এটা মনে হচ্ছে সবগুলোকেই সে ভ্যালু দিচ্ছে, কিন্তু সবাইকে সমান না। ঠিক আছে, এই যে এটা ছিল সবাইকে সমান, এটা সবাইকে সমান না, এটা হচ্ছে যে অ্যাকশনের উপর ভিত্তি করে। আচ্ছা, একটু 2 মিনিট, হ্যাঁ। সিলেক্ট করতে পারবেন এখন, এখন এটা কাজও করবে। ঠিক আছে, কিন্তু এটা আসলে গুগল সাজেস্ট করে যে আপাতত এটা ব্যবহার করতে, এটাতে কিছু তথ্য আসার পরে তারপরে ব্যবহার করতে পারেন, মানে ভালোভাবে কাজ করবে, কিন্তু এখন যে কাজ করবে না তা না। আচ্ছা, এইটার একটা আমি চাইলে রিয়েল এক্সাম্পল দিতে পারি, হ্যাঁ, মানে বলতে পারি ঘটনা কি। আমার একটা ক্লায়েন্টের কাজ করছিলাম। হুম, এখন ক্লায়েন্টের 2টা অ্যাডসেট, এখন একটা ফর্ম সাবমিট হয়েছে। ফর্ম সাবমিট হওয়ার পরে ঘটনা কি করছে যে 2টা অ্যাডসেটের ভিতরে একটাতে 0.5 আর একটাতে 0.5 এভাবে দেখাইতেছে। কেন 0.5 হয়েছে? হয়তোবা কোনো একটা ইউজার একটা কিওয়ার্ড লিখে সার্চ করে তার সাইটে গেছিল, কিন্তু ফর্ম সাবমিট করে নাই, সেটা একটা অ্যাডসেটের কিওয়ার্ড ছিল। পরবর্তীতে হয়তোবা সেই ইউজারটা আরেকটা অ্যাডসেটের কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করে ওই সাইটে গিয়ে ফর্মটা সাবমিট করছে। তাহলে কি হবে, কাকে ইয়া দিবে, ভ্যালুটা দিবে? গুগল, গুগল দুজনকে সমান সমান দিছে আর কি। হয়তোবা ওই দুইবারই ওই পর্যন্ত গেছিল। বুঝতে পারছেন না? আচ্ছা, এটা কাজ করবে, কিন্তু হচ্ছে ওইটা একটা, মানে কি বলে, বলে ভালো কাজ করবে আর কি, এবং গুগল এটাকেই রাখতে রেকমেন্ড করে। বুঝতে পারছো? তাহলে হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ডই এক একটা করে, মানে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা কিওয়ার্ড বা প্রত্যেকটা ক্লিক ওরা ভ্যালু পায়, মানে ইসে পায়, মানে প্রায়োরিটি পায়। কোন ক্লিকটা কি হইতেছে, মানে কোন ইউজারটা, ক্লিক মানেই তো ইউজার, হ্যাঁ, কোন ইউজারটা কি করতেছে বা কখন করতেছে, এই সকল বিষয়গুলো তখন ধরতে পারে, বুঝতে পারে। আচ্ছা, তা আমার ধরে নিচ্ছে যে এটা বুঝতে পারছেন, তাই না, জি ভাই। জি। যে বিষয়টা কি। আচ্ছা, এখন এখানে আছে ইনহ্যান্সড কনভার্সন। ইনহ্যান্স কনভার্সন এইটা আবার কি? এটা হইতেছে যে ইউজার প্রোভাইডেড ডাটা। ইউজার প্রোভাইডেড ডাটা কোনটা? ফর্ম সাবমিট করার সময় অথবা পারচেজ করার সময় আমরা একটা ফর্ম সাবমিট করি না? লিড ফর্মও হতে পারে, যেমন এটা কই নাই এখানে। আচ্ছা, ইয়েতে কন্ট্যাক্টে এখানে গেলে, তো আছে ভাই। আচ্ছা, এটা তো পারচেসের, হ্যাঁ, এটা তো পারচেসের জন্য, আর এটা হলো একটা লিডের জন্য। তো দুই ক্ষেত্রেই তো আমরা ফর্ম সাবমিট করি। এখন ফর্ম সাবমিট করার পরে ওই ফর্মের ভিতরে কি ইউজারের ইনফরমেশন, মানে ভিজিটরের ইনফরমেশন থাকে না? যেমন পারচেসের ক্ষেত্রে যেমন নাম থাকে, অ্যাড্রেস থাকে, ইমেল থাকে, ফোন থাকে, বা যে কোনো কন্ট্যাক্ট ফর্মে কিন্তু ইমেল, ফোন নাম্বার থাকে, হ্যাঁ, নাম থাকে, অনেক সময় অ্যাড্রেস ফ্যাড্রেস আর অনেক কিছু থাকে। তো এখন এই তথ্যগুলাও যদি গুগলের কাছে পাঠিয়ে দিতে পারি, তাহলে কি করবে গুগল? এই তথ্যগুলা দিয়ে গুগল তার ডাটাবেজের সাথে মিলাইয়া, তার ডাটাবেস থেকে আরো তথ্য কালেক্ট করে ওই ধরনের ইউজারদের কাছে আপনার একটা শো করাতে পারে। ঠিক আছে, এতে করে কি হয়, ধরেন আমি আমি এই সাইটে আসলাম, আসার পরে আমার উদ্দেশ্য হচ্ছে পারচেস, মানে হচ্ছে কনভার্সন হলো পারচেস। তো এখন আমি যদি পারচেস করি,
তাহলে এখন আমি এখানে নাম, ইমেল আর ফোন নাম্বার দিলাম না? তো এই ইমেল আর ফোন নাম্বারটাও যদি গুগলের কাছে পাঠায় দেয় বা এই তথ্যগুলো পুরোটাই যদি পাঠায় দেই, তখন গুগল করে কি যে এই মেল অ্যাড্রেসটা তো পাইছে, তাহলে গুগল বোঝে আচ্ছা এই মেল অ্যাড্রেসের যেই লোকটা আছে সে কিনছে প্রোডাক্টটা। তখন গুগলের কাছে ডাটাবেজ আছে না? এখন বলছেন গুগলের বা ডাটাবেস কোনটা? ওই যে গুগলে যে এখন আমরা জিমেইল অ্যাকাউন্ট করি, হ্যাঁ, এটা তো আসলে জিমেইল না, এই যে জিমেইল অ্যাকাউন্টটা করছি, তো জিমেইল অ্যাকাউন্ট করার সময় আবার সকল তথ্য দিছি না, যে আমি কোথায় থাকি, অ্যাড্রেস দিছি, অ্যাড্রেস আর কি কি যেন দিছি না, দিছি। এবং গুগলের ক্রোম ব্রাউজারে বেশিরভাগ মানুষ হয়তো কি করে, সাইন ইন করে থাকে না? এই যেমন এটাতে সাইন ইন করা আছে, হ্যাঁ। তো এখন সাইন ইন করা থাকার কারণে আমি যা কিছুই করতেছি সব গুগলের কাছে সেভ হইতেছে না? গুগলের কাছে তো সেভ হচ্ছে। তো এখন এই গুগলের কাছে তো সেভ হচ্ছে, কিন্তু কার? আমার ইমেল অ্যাড্রেসের আন্ডারে সেভ হচ্ছে, তাই না? আমার জি ইমেল অ্যাড্রেসের আন্ডারে সেভ হচ্ছে। গুগল তখন কি করে যে এই ইমেল অ্যাড্রেসটা পাইয়া, ধরেন এইটা হলো সেই ইমেল, এই ইমেল অ্যাড্রেসটা পাইয়া তখন কি করে গুগলের ডাটাবেস আমার ইমেল অ্যাড্রেসের আন্ডার, মানে কি গুগলের ডাটাবেজেই তো সেভ হইতেছে, আমার কম্পিউটারে তো আর সেভ হয় না। কম্পিউটারে হয় কিন্তু সাথে কিন্তু গুগলের ডাটাবেজেও সেভ হয়। গুগলের তো বিশাল ইয়ে আছে, ডাটা সেন্টার আছে, এগুলো কি করে সেভ করে রাখে, যে কে কি করতেছে না করতেছে সে সব সেভ করে রাখে, হ্যাঁ, ব্রাউজার হিস্টোরি। তো এখন এই ইমেল অ্যাড্রেসটা গুগলের কাছে পাঠালে এটা দেখে গুগল দেখে যে এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে কোনো ব্রাউজারে লগ ইন হয়ে আছে কিনা। তখন পাইলো যে এই যে সেই ব্যক্তি, ধরেন হাফিজুর রহমান ভাই, সে তো এই ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে রয়েছে। তো এখন এই ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করা অবস্থায় যত কিছুই ব্রাউজ করতেছেন সব তো হিস্ট্রিতে আছে। গুগল তখন আমার হিস্টোরি চেক করে, ঠিক আছে, কি কি করছি আমি, এটা করছি, ধরেন ইউটিউব তো দেখি, ধরেন আমি দেখি কি দেখি, আহ হাসান হাসান কি কি জানি নাম, আচ্ছা যাই হোক নামই মনে পড়তেছে না, যাই হোক, কারণ ওনার ভিডিও দেখলাম। তারপরে ধরেন আমি ওই হোস্টিঞ্জার দেখি, তারপর হচ্ছে চিপ ডোমেইন দেখি, আরো এটা দেখি, ধরেন আমি আরো কি বলে এখানে কি আছে, চিপ হোস্টিং লিখে সার্চ করছিলাম, যে কি কি সার্চ করছি এটাও তো গুগলের কাছে আছে, হ্যাঁ। তো এখন এই জিনিসপত্রগুলো গুগল পরে পইরা এখন বলে যে আচ্ছা এই টাইপের জিনিসপত্র সার্চ আর কারা করে, হ্যাঁ। ধরেন কি কি আহ, আহ, আমি আমি তো আসলে অনলাইনে আপওয়ার্ক, ধরেন আপওয়ার্কে আমি ব্রাউজ করি, বা এই যে সাইটগুলোতে ব্রাউজ করি, ধরেন এই যে অ্যানালিটিক্স মিনিয়াতে, তখন অ্যানালিটিক্স মিনিয়াতে আর কে কে ব্রাউজ করছে, হ্যাঁ, তখন ওই ওই লোকদের কাছে আপনার একটা শো করাবে। এতে করে কি হয়, গুগল ধরে না আচ্ছা এই লোক যেহেতু অ্যানালিটিক্স মিনিয়াতে ব্রাউজ করে, এইগুলো এগুলো করে বা এই ভিডিও দেখে, এই টাইপের ম্যাচিং টাইপের লোকদের কাছে যদি একটা দেখায় তাইলে মনে হয় কিনতে পারে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো ওইভাবে করে সে ওই লোকরা যখন নাকি সার্চ করে তাদের সামনে যখন একটা দেখায় তখন একটাতে ক্লিক করার মাধ্যমে কনভার্ট হওয়ার পসিবিলিটিসটা বেড়ে যায়। আরে রেকর্ড বন্ধ করে রাখছি যে চালু করি নাই, আচ্ছা, মাঝখান দিয়ে 10 মিনিট নাই হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, সো এখন এই জন্যই হচ্ছে এই ইউজার প্রোভাইডেড ডাটাটা আমরা, মানে ইউজারের ডাটাগুলো আমরা গুগলের কাছে পাঠাবো, যেন আরো টার্গেটেড অডিয়েন্স গুলা আরো প্রিসাইজলি ফিল্টার হয়। বুঝতে পারছেন? জি ভাই। একলাই বুঝছেন না? জি ভাই ক্লিয়ার। মানে এটা কি ইন্টারেস্ট বেস মানে টার্গেটিং নাকি? এটা হইতেছে যে হ্যাঁ অনেকটা বলতে পারেন ওরকমই, কিন্তু আসলে ইন্টারেস্ট বেস টার্গেটিং তো আসলে করতেছি না, হয়তো ইনটেন্ট বেসিক, কিন্তু ওই লোকদের ক্ষেত্রে যদি ওই লোকদের ক্ষেত্রে যদি ওই কিওয়ার্ড একটা শো করায়, ধরেন আমি এখন সার্চ করলাম, আমি আরেকজন ব্যক্তি, ধরেন আমি হয়তো, আপনার নাম কি, নাদিম ভাই, হ্যাঁ, আমি এখন নাদিম ভাই। তা এখন নাদিম ভাই যখন সার্চ করে, তার অ্যাক্টিভিটিস আমার অ্যাক্টিভিটি যদি সেম হয়, এখন সে যদি সার্চ করে তখন যদি একটা দেখায়, তাহলে নাদিম ভাই তো ইন্টারেস্ট ভিত্তিকই অ্যাড দেখছে নাকি ইনটেন্ট ভিত্তিক অ্যাড দেখছে? অ্যাড তো দেখছে ইনটেন্ট ভিত্তিক, কিন্তু ব্যাকএন্ডে আবার ইন্টারেস্ট ভিত্তিক একটা প্রসেস চলতে থাকে।
তাহলে এরর ক্লিক হওয়ার পসিবিলিটিসটা একটু বেশি থাকে, বুঝছেন? জি ভাই। এই হচ্ছে ভাই এটা অনেকটা লুক এলাইকের মতন কাজ করে নাকি? এইটা হইতেছে যে ইউজার ডাটাগুলো পাইলে পরে তখন এইখানে ও ওগুলো দেখে ওই টাইপের এক ইউজারদের কাছে যদি অ্যাডগুলা শো করাইতে পারে তাহলে একটা পসিবিলিটিসটা বেশি হয়, ঠিক আছে? হ্যাঁ, লোকে লাইকের মধ্যে ফেসবুকে আসলে এই এই জিনিসটা হয় সাধারণত। আচ্ছা, তো ইনহ্যান্স কনভার্সন টাইপ কিপ ইউর ডাটা কনফিডেন্সিয়াল, এটা বলছে তুমি যে ডাটাগুলো পাঠাইবা এগুলো ডাটাগুলো কনফিডেন্সিয়াল মানে গোপনীয়তাভাবেই থাকবে, অ্যান্ড সিকিউর ইউজিং দ্য সেম ইন্ডাস্ট্রি লিডিং স্ট্যান্ডার্ড, অন্যান্য ইন্ডাস্ট্রি যারা যারা লিডিং করতেছে তাদের স্ট্যান্ডার্ড করে থাকবে। উই ইউজ টু প্রোটেক্ট আওয়ার ওন ইউজার ডাটা, এই যে কথা। আচ্ছা, ইউর ডাটা ইজ হ্যাশড বিফোর বিং রিসিভিং বাই গুগল। আচ্ছা, হ্যাশ ফ্যাশ না বলি। আচ্ছা, আচ্ছা এখানে এটার মানে কি বলে না। আচ্ছা, যাই হোক, বিষয়টা হচ্ছে এরকম কাজের জন্য সাধারণত ব্যবহার করা হয়। আচ্ছা ভাই, এটাকে আমরা ঠিক চিহ্ন দিয়ে রাখবো? হ্যাঁ, এটা হলে আপনি যেমন কনভার্সন ট্র্যাকিং করলেন, এটা একটা প্লাস পয়েন্ট আপনার জন্য, ঠিক আছে? আপনি যদি সাথে ইনহ্যান্স করেন তাহলে হচ্ছে ওই যে আমরা যেমন আগে পাইতাম ইয়া করছে, কি বলে, এ প্লাস পাইছে, তারপরে এ প্লাস পাওয়ার পরে কিন্তু নতুন নাম্বার হচ্ছে গোল্ডেন এ প্লাস পাইছে, ওটা একটু পাওয়ার বাড়লো আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝছেন না? আচ্ছা ভাই, তো আপনি যদি কনভার্সন ট্র্যাকিং করলেন, ধরেন আপনি এ প্লাস পাইছেন, আর সে ইনহ্যান্স করেন তাহলে ধরেন গোল্ডেন এ প্লাস পাইছেন, একটা বিশেষ কিছু পাইছেন। 90-এর উপরে পাইলে জানি আবার কি বলে, আমি আসলে জানি মানি না এগুলা। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো এই প্রত্যেকটা বিষয়ে হওয়ার পরে এটা টিক চিহ্নই থাকবে। হ্যাঁ, টিক চিহ্ন দিবেন। এখন এখান থেকে ডান দিয়ে দিবেন। আজকে মেবি শেষ হবে না, শুরুই করতে পারবো না ঠিক মতো। ডান হয় না কেন? কিছু কি বাদ পড়ছে? না, বাদ তো পড়ার কথা না, নেটওয়ার্ক ইস্যু অথবা কোনো একটা ঝামেলা হয়েছে। ক্লিক করতে পারতেছি না যে কোনো একটা কারণে, ক্লোজ করি। আমি এখানে কুইকলি করে ফেলি। হ্যাঁ, এখানে আমার একটা নাম দিয়ে দেই। কেন নাম দিতেছি আপাতত এটা একটু পরে বলবো। এটা ঠিক আছে, এভরি এগুলো সব ঠিক আছে। 90 থেকে 30 দিন দিয়ে দেই। 90 রাখতে পারেন, এখানে 30 দিন থাকলো। আর এগুলো যা আছে রেকমেন্ডেড, ডান। এবার ডান হয়েছে। আচ্ছা, তো এখন এটা করার পরে আমরা 7 কন্টিনিউ। এখন আমাদের আসলে অপ্রয়োজনীয় কথা না বলে কাজের কথায় চলে যায় আমরা সাধারণত যেভাবে করব। হ্যাঁ, এখানে অনেক 3টা প্রসেস আছে, আমাদের 3টা প্রসেস জানার দরকার নাই আপাতত, মাথার উপর দিয়ে যাবে যদি শোনেন। তো এই জন্য যেটা আসলে কাজে লাগবে আমি শুধু সেটা দেখাই। ওকে, সো সেটা হচ্ছে আপনি এখান থেকে 3 নম্বরটায় চলে যাবেন, ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, এটাতে চলে যাবেন। তো এইটাতে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনাকে 2টা তথ্য দিচ্ছে এখানে, একটা হচ্ছে কনভার্সন আইডি, একটা হচ্ছে কনভার্সন লেভেল। ওকে, সো এই 2টা তথ্য আপনার কাজে লাগবে। ওকে, এবং এইখান থেকে আমরা ফিনিশ দিয়ে দিব। আমি এগুলো আপাতত কপি করতেছি না, কারণ আজকে মেবি দেখানো হবে না, এই জন্য এগুলো এভাবে থাকুক। তো ফিনিশ দিয়ে দিলাম। ফিনিশ দেওয়ার পরে এইখানে দেখাবে যে পারচেস নামে, পারচেসের আন্ডারে একটা কনভার্সন অ্যাকশন সেট আপ করা হয়েছে। মানে একটা অ্যাড্রেস সেট করা হয়েছে, বা ধরেন একটা মোবাইলের ভিতরে একটা সিম ঢুকানো হয়েছে, এখন ওটার ভিতরে কল করা যাবে, কল দিলে কল ঢুকবে এরকম। সো এটার মাধ্যমে কি হইব যে আমাদের ওয়েবসাইট থেকে ডাটা এই জায়গায় এসে রিসিভ করবে, ইয়া হবে, ল্যান্ড মানে সেভ হবে। ওই সেভ করার একটা জায়গা তৈরি করলাম। আচ্ছা, এখন এইখানে মিসকনফিগার দেখায়, তাই না? মনে হচ্ছে ভুল হয়েছে, তাই না? কিন্তু মিসকনফিগার দেখাতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই যে এখানে যখন অ্যারো বাটনে ক্লিক করব, অ্যারো বাটনে ক্লিক করলে আমরা আরো ওই যে বেলাল পারচেস নামের ওই যে কি নাম দিয়ে আমরা সেভ করছি সেটা দেখা যাচ্ছে। ভাই ট্যাগ ম্যানেজার শর্টে ওটা একটু করা যায় না? ট্যাগ ম্যানেজার কি হয়েছে বুঝিনি। ওই যেখানে স্কিপ করে ফিনিশ করলেন ট্যাগ হুম ম্যানেজার, হুম হুম হুম।
পরবর্তী স্টেপে ওটা একটু মানে বেশি ডিটেলে না গিয়ে শর্টে ওটা করা যায় কিনা? ট্যাগ ম্যানেজারটা আজকে মেবি শেষ হবে না, এই জন্য ওইটা ওভাবে রাখলাম। আজকে তো আমাদের আর 20 মিনিটের মতন বাকি আছে, 20-25 মিনিট। ট্যাগ ম্যানেজারটা আমরা হালকা দেখবো, কিন্তু পুরোপুরি শেষ হবে না, তো ওইটা ওই জন্য ওইভাবে রেখে দিলাম। তারপর নেক্সট পরের দিন অথবা কালকে বা পরশু বা যেটাই হোক, যেদিন ক্লাস থাকে না সেদিন দেখবো। ওকে, তো এখন এইখানে আমাদের যেই নাম দিয়ে সেভ করছি সেটা সেভ হয়েছে। আমরা প্রাইমারি সেট করছিলাম, আমাদের এইগুলো কালেক্ট হবে ওয়েবসাইট থেকে, সেটা সিলেক্ট করছিলাম। এবং কয়টা কনভার্সন এখন পর্যন্ত কাউন্ট হয়েছে 0, এবং কয়টা কনভার্সনের ভ্যালু হয়েছে, মানে কত টাকার কনভার্সন হয়েছে 0, কারণ কিছুই করি নাই তো এখন পর্যন্ত। সেটআপটা এখানে জাস্ট রিসিভ হবে সেই সেটআপটা করছে। এই জন্য এখন পর্যন্ত যেহেতু কোনো কিছু রিসিভ হয় নাই, এই জন্য ইনঅ্যাক্টিভ হয়েছে। এখন এখানে টোটাল 3টা স্ট্যাটাস হতে পারে, একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, আরেকটা বলেন তো ভাই, ভাই বলেন কি জানি বলা হয়, পরিচিতদেরকে জিজ্ঞাসা করি। সাগর ভাই বলেন। জানেনই না, মুখস্থ নাই তাও। কি ভাই? শোনেনি না, দেখ কিছু না ভাই, ভাই আপনি নিড বলেন। অ্যাটেনশন থাকে এখানে। আচ্ছা, নিড অ্যাটেনশন থাকে, এইটা তো উপরে থাকলো, কিন্তু এই জায়গায় কি থাকে? আর অ্যাক্টিভ থাকতে পারে। অ্যাক্টিভ থাকতে পারে, আরেকটা কি থাকতে পারে? টোটাল 3 ধরনের থাকে না? অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ আরেকটা নিড অ্যাটেনশন না। আরেকটা থাকে নো রিসেন্ট কনভার্সন। নো রিসেন্ট, হ্যাঁ নো রিসেন্ট কনভার্সন। এই 3 ধরনের হতে পারে। ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে এখন পর্যন্ত কোনো তথ্য আসে নাই, এই জন্য ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ থাকা মানে হচ্ছে আপনার ভুল হয়েছে সেটআপে, তা না। হ্যাঁ, ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে কোনো তথ্য আসে নাই। আচ্ছা, যদি কোনো তথ্য আসে এইখানে, এবং সেটা যদি ম্যানুয়ালি হয়, যেমন আপনি নিজের সাইটে আপনি নিজে ধরেন সেটআপ করার পর আপনি নিজে ফর্ম সাবমিট করছেন বা নিজে পারচেস করছেন নিজেই, গুগল অ্যাডে ক্লিক করার মাধ্যমে না, তাহলে এখানে আসবে নো রিসেন্ট কনভার্সন। আর যদি গুগল অ্যাডের মাধ্যমে ক্লিক করে সাইটে যাইয়া যদি কোনো পারচেস করা হয়, তাহলে আসবে অ্যাক্টিভ। ওকে, সো ইনঅ্যাক্টিভ মানে খারাপ কিছু না, জাস্ট একটা স্ট্যাটাস এটা। আচ্ছা, এই বিলাল ভাই, ওই যে মিসকনফিগার্ড, এটা কি এরকম থাকবে না তো? এটা কি সমস্যা কোনো? আপনার যখন নাকি নো রিসেন্ট কনভার্সন চলে আসবে অথবা অ্যাক্টিভ চলে আসবে, তখন এটা থাকবে না। এখন যেহেতু এখন এই অবস্থাতে ইনঅ্যাক্টিভ আছে, এই জন্য মিসকনফিগারটা লেখা আসছে। হ্যাঁ, যখন আমার অ্যাডে যায় কেউ করবে তখন এটা উঠে যাবে, তখন আলটিমেটলি না? অ্যাডে যায় ক্লিক করে যদি পারচেস করে, অথবা আপনি নিজেই আপনার ওয়েবসাইটে আইসা বা যে কেউ আপনার ওয়েবসাইটে ডাইরেক্টলি আইসাও যদি টেস্ট পারচেস করে বা ডাইরেক্টলি পারচেস করে, তাইলে হইতাছে যে এইখানে থেকে এই মিসকনফিগার লেখাটা চলে যাবে, এখান থেকে ট্রাবল শুট লেখাটাও চলে যাবে, আর এইখানে এইটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে, এবং এইখানে এই যে এগুলো চেঞ্জ হবে, এবং এই দুইটা ভ্যালু শো করবে না। এই দুইটা ভ্যালু শুধুমাত্র যখন অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ মানে হচ্ছে গুগল অ্যাডে ক্লিক করার মাধ্যমে যদি কেউ পারচেস করে, শুধুমাত্র তখনই এই দুইটা ভ্যালু কাউন্ট হবে এবং এখানে অ্যাক্টিভ শো করবে। ওকে, ও বিলাল ভাই, আরেকটু, মানে আমি যে গ্রুপে মেসেজ দিছিলাম এই বিষয়টা, আপনি পরামর্শ দিছিলেন আমার, হ্যাঁ, তো আমি দিছিলাম, মনে আছে আপনার? না ভাই মনে নাই। গ্রুপে আজকেই দিছিলাম, আপনি পরামর্শ দিছিলেন আমার। আপনি বলছিলেন যে টেস্ট আপনার ওয়েবসাইটে যায় একটা টেস্ট কনভার্সন করলে ও আচ্ছা, এটা হচ্ছে হবে, এটা উঠে যাবে, কিন্তু মানে 30 মিনিট পরে উঠে যাবে, কিন্তু আমি এটা পারিনি আর কি ওঠাইতে। হ্যাঁ, আপনার তো এটা করার জন্য আগে তো আপনার সাইটে কনভার্সন ট্র্যাকিং পুরোপুরি সেটআপ কমপ্লিট করতে হবে, হ্যাঁ, এটা তারপরে করছি। যদি আপনি আমি এটা করছি, করে আমি কনভার্সন ট্র্যাকিং, পারচেজ এবং অ্যাড টু কার্ট ওইটা দুইটা কমপ্লিট করে তারপরে হচ্ছে করছি টেস্ট বেসিস, কিন্তু মানে ওইটা উঠাতে পারিনি আর কি। হ্যাঁ, তাহলে আপনার কোথাও ভুল আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এটা যদি করেন, করার পরে যদি আপনার এইখানে সাইটে যদি সেটআপ মেটআপ ট্যাগ ম্যানেজারের মাধ্যমে বলে বা যেটা সেটআপ কমপ্লিট করেন, তারপরে যদি আপনি পারচেস করেন, তারপর হচ্ছে আহ, আমরা দেখছি 30 মিনিট দেখছিলাম না সুমন সাহেব? আমরা কিন্তু গড়ি দইরাও দেখছি, তাই না? হ্যাঁ, এভারেজ 30 মিনিটের মতন সময় লাগে। আগে 1-2 মিনিটেই হয়ে যেত, স্ট্যাটাস চেঞ্জ হয়ে যেত, কিন্তু এখন 30 মিনিট সময় লাগে। 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে দেখবেন যে এটা চেঞ্জ হয়েছে স্ট্যাটাস। ওকে, ওকে ভাই। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো এখন পর্যন্ত মানে এইখানকার পার্ট কিন্তু শেষ।
গুগল অ্যাডস এর ভিতরের যে গোল সেটআপের কাজ শেষ। এখন এই যে এই জিনিসটা, এটা আমরা কিভাবে সেটআপ করব? আমরা কিন্তু একটু আগে যে স্কিপ করে আসছিলাম। কি এখানে ক্লিক করি, আবার যদি সেখানে যেতে চাই তাহলে হচ্ছে যে এই জায়গায় ছিলাম আমরা। তিনটা অপশন ছিল, একটা দুইটা তিনটা। আমরা 3 নাম্বারটাতে যখন ক্লিক করছি তখন কি পাইছি, যে কনভার্সন আইডি আর কনভার্সন এই যে লেভেল। তো এখন এগুলো দিয়ে কি করব আসলে? এগুলো দিয়ে আমরা আমাদের সাইটের জন্য কনফিগার করব, ওয়েবসাইটের জন্য। মানে এগুলো হচ্ছে নাম্বার, এই সকল নাম্বারে যদি আমাদের ওয়েবসাইট থেকে ডায়াল করাতে পারি, মানে ডাটা পাঠাতে পারি, তাহলে গুগল সেটা রিসিভ করবে। ঠিক আছে, এটা বলতে পারেন পোস্টাল অ্যাড্রেস বলতে পারেন, অথবা ফোন নাম্বার বলতে পারেন, বা ইমেল অ্যাড্রেস বা এই বলতে ফোন পারেন। নাম্বারটা কি আমাদেরটা থাকবে নাকি গুগল তার মতো করে করবে? আচ্ছা, ফোন নাম্বারটা তো আমি ডামি পারপাসে জাস্ট একটা স্যাম্পল হিসেবে বললাম, আসলে তো ফোন নাম্বার না, জাস্ট উদাহরণ বললাম। হ্যাঁ, এটা তো ফোন নাম্বার না, এটা একটা আইডি। না, আমি করছিলাম ওখানে তো এরকম ফোন নাম্বারই দেখাচ্ছে কনভার্সন আইডিতে। তো এটা কি কারোর নাম্বার নাকি 11 ডিজিটের গুনে এটা দেখলাম? ফোন নাম্বার না, আসলে এটা একটা আইডি। হ্যাঁ, এই আইডিতে, এই আইডির মাধ্যমে আপনার তথ্যগুলো রিসিভ হবে। হ্যাঁ, এটা মোবাইল নাম্বার না কোনো, আর এটা ও কারোর আচ্ছা। নাম্বারও না, এটা গুগলের একটা আইডি। আপনার এই অ্যাকাউন্টের, ফুল অ্যাকাউন্টের জন্য এটা হলো একটা আইডি। আপনার গুগলের যেমন একটা অ্যাড আইডি থাকে, গুগলের যেমন একটা অ্যাড আইডি আছে না, এই যে এইখানে 10 ডিজিটের, আর আচ্ছা, এই অ্যাড আইডির কনভার্সন আইডি হইতেছে যে এইটা। ঠিক আছে, তো আপনি তো অ্যাড অ্যাকাউন্টের তথ্য পাঠাতে পারবেন না আপনার সাইট থেকে, আপনাকে কনভার্সন আইডিতে তথ্য পাঠাতে হবে। আচ্ছা, তো এইটা সেটিং মেটিং বিভিন্নভাবে করা যায়, মানে ওই তথ্য বিভিন্নভাবে আমরা কোথায় পাঠাবো সেই জায়গাটা সেট আপ করলাম। এখন আমরা যেখান থেকে পাঠাবো, মানে আমাদের ওয়েবসাইট থেকে পাঠাবো, আমরা এখন সেইগুলো সেট আপ করবো। তো সেইগুলো সেট আপ করার অনেকগুলো মেথড আছে, এর মধ্যে থেকে আচ্ছা, এর মধ্যে থেকে সবচাইতে প্রফেশনাল এবং হচ্ছে কি বলে, সহজ মেথড হইতেছে যে গুগল ট্যাগ ম্যানেজার। প্রথম অবস্থায় খুব কঠিন মনে হবে, কিন্তু আস্তে আস্তে সহজ মনে হবে। আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 সহজ মনে হবে। যদিও আপনাদের আসলে এই কাজগুলো খুব একটা যে করতে হবে এমন না, হ্যাঁ, কিন্তু শিখে রাখা আর কি, যদি দরকার লাগে যেন করতে পারেন। কেন লাগবে না? আহ, কারণ হইতেছে যে ক্লায়েন্টরা সাধারণত এই সকল কাজের জন্য আরেকজনকে হায়ার করে নেয়, এর জন্য একজনকে হায়ার করে। কিন্তু যদি আপনার শেখা থাকে, আপনি যদি 2টা কাজ পারেন, তাহলে ক্লায়েন্টের কাছ থেকে এক্সট্রা আর্নিং করতে পারবেন। এটা বলেন যে এটা আমি করতে পারবো, বুঝতে পারছেন না? আচ্ছা, এখন সেই ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা ট্র্যাকিং করব। তো ট্যাগ ম্যানেজার হচ্ছে, এ হচ্ছে আমার ট্যাগ ম্যানেজার। এগুলো তো এখানে দেখতেছেন, এগুলো একটাও থাকবে না। ধরুন এখানে একটা খালি পেজ থাকবে, কিছুই থাকবে না। তো আপনি ট্যাগ ম্যানেজার আসবেন কিভাবে? এই যে ট্যাগ ম্যানেজার, এই যে ট্যাগ ম্যানেজার ডট গুগল ডট কম, অথবা গুগলে এসে সার্চ করবেন ট্যাগ ম্যানেজার। এই যে এখান থেকে ক্লিক করবেন, চলে আসলেন ট্যাগ ম্যানেজারে। আচ্ছা, তা আপনার খালি থাকবে কি? তা খালি থাকবে এখন এই যে শুধুমাত্র এইটা থাকতে পারে হয়তোবা। তো এখন এইখান থেকে আমরা কি করব, একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করব। গুগল অ্যাডের জন্য যেরকম অ্যাকাউন্ট তৈরি করতে হয়েছে না, এই ট্যাগ ম্যানেজারের জন্য অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এর জিমেল অ্যাকাউন্ট না, ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। হ্যাঁ, জিমেলে লগ ইন করা তো অবস্থায় আসেনি আপনি, তো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখন এইখানে অ্যাকাউন্ট সেট আপ করবো। তো অ্যাকাউন্ট সেট আপ করবো, এখন আমাদের এই অ্যাকাউন্টের নাম দিতে হবে, এবং হচ্ছে অ্যাকাউন্টের কান্ট্রি কোনো কাজের বিষয় না, এটা যেটাই দেন কোনো সমস্যা নাই। শেয়ার ডাটা অ্যানোনিমাসলি উইথ গুগল অ্যান্ড আদার্স, এটা দরকার নাই। এবং এইখান থেকে অ্যাকাউন্টের নেম দিতে হবে। অ্যাকাউন্টের নামটা কি, সরি, অ্যাকাউন্টের নেম, আর এখানে হচ্ছে কন্টেইনার নেম। আচ্ছা, তো এখন আমি আপাতত একটু পজ করি, 15 মিনিট আছে তো। এখন এই বিষয়গুলো তো জানেন এইখানকার কয়েকজনে, হ্যাঁ, চাইলে তার আর জিনিসটা ডিসকাস করতে পারেন।
আজকে আমি সব না বলে আপনাদের মাধ্যমেও আপনাদের থেকে কয়েকজনের কাছ থেকে শুনি। কে বলতে পারবেন সেগুলো ভেঙে চিনে? আমি বলতে পারবো। হ্যাঁ বলেন। এখানে অ্যাকাউন্ট সেটআপের এখানে অ্যাকাউন্ট নেম, আমাদের যদি কোনো বিজনেসের নাম থাকে আমাদের নিজস্ব, সেই বিজনেসের নাম এখানে দিয়ে দিতে হবে আর কি। যেমন হচ্ছে মোস্তফা ডিজিটাল বা যে কোনো একটা নাম দিয়ে দিতে হবে। তাহলে এখানে কি ক্লায়েন্টের বিজনেসের নামটা দেবো? এখানে ক্লায়েন্টের তো হ্যাঁ অবশ্যই ক্লায়েন্টের যে বিজনেস, ওনার যে বিজনেস আছে সেই বিজনেসের নাম এখানে দিতে হবে। ক্লায়েন্টের বিজনেস নাম হবে, হ্যাঁ। হ্যাঁ, আর আপনি যদি নিজে করেন, আপনি প্র্যাকটিস পারপাস করলে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা নাম দিতে পারবেন বিজনেস নেম। তাহলে কি একবার এক ক্লায়েন্ট নিয়ে কাজ করব, তো প্রত্যেকটা ক্লায়েন্টের নাম কি এক একটা ট্যাগ ম্যানেজারে হবে? হ্যাঁ, না না না, ক্লায়েন্ট তো আপনাকে ট্যাগ ম্যানেজারের ইয়া দিয়ে দিবে, অ্যাক্সেস দিয়ে দিতে আচ্ছা অ্যাক্সেস আচ্ছা দিয়ে দিবে। এগুলো ক্লায়েন্টেরই বানানো থাকবে আর কি। আচ্ছা ও আচ্ছা আচ্ছা শুনেন, আচ্ছা। এত মানুষ প্রশ্ন না করে শুধু একজনে বলেন, ভাঙ্গা চুরা বলেন, যাতে কারো কোনো প্রশ্ন না থাকে। হ্যাঁ, কারণ সবাই যদি প্রশ্নের উপরে থাকেন তাহলে কিন্তু এইখানেই সময় শেষ। জি। ওই জন্য একজনেই একদম ডিটেলসই বলতে থাকেন, যেন সবার প্রশ্নের উত্তর অটো হয়ে যায়। হ্যাঁ বলেন ভাই, ইয়া ভাই। কান্ট্রি, এখানে কান্ট্রি যেটা আছে সেটা থাকলেও সমস্যা নাই, আর যদি আমার নিজের কান্ট্রিটা দিতে চাই আমি এটা দিতে পারবো, বাংলাদেশ দিতে পারবো এখানে। আচ্ছা কিন্তু এখানে ওয়েবসাইট যে কান্ট্রি ওয়াইজ খোলা থাকবে সেই অনুযায়ী দিলে হ্যাঁ, সেটা তো যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন তখন আপনি তো প্র্যাকটিস পারপাস বানাচ্ছেন, প্র্যাকটিস পারপাসটা আপনি বাংলাদেশি দেন ভালো হবে, অথবা ইউনাইটেড স্টেট থাকলে সমস্যা নাই। তারপর এটা শেষ। এখন হচ্ছে কন্টেনার সেটআপ করতে হবে। কন্টেনারটা হচ্ছে আমার যদি একটাই ওয়েবসাইট থাকে, একটা ওয়েবসাইট নিয়ে যদি আমি কাজ করি, তাহলে একটা কন্টেনার আগে বানিয়ে নিতে হবে। একটা কন্টেনার আগে যে কোনো একটা ওয়েবসাইটের ইয়ে দিয়ে আমরা একটা কন্টেনার বানিয়ে নিতে পারি। বলেন। কন্টেনারে একটা নাম দিতে হবে আর কি এখানে। কি নাম দিতে পারি? কারণ আমি এখানে সিমুলেটর। এটা ওয়েবসাইটের নাম অনুযায়ী দেন, ওয়েবসাইটের নাম অনুযায়ী। ওয়েবসাইটের নাম দিলে ভালো হয়, কারণ একটা ক্লায়েন্টের একাধিক বিজনেস থাকতে পারে। আচ্ছা দিলাম। এখন আমরা ওয়েবসাইটের জন্য কাজ করব, ওয়েবটাকে আমরা ইয়ে করব, সিলেক্ট করব। টার্গেট এখানে ডাটা সোর্সটা কোনটা বুঝছেন? এখানে ওয়েবসাইটও হতে পারে, আইওএসও অ্যাপও হতে পারে, অ্যান্ড্রয়েড অ্যাপও হতে পারে, এরকম। হ্যাঁ, আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করব এখন আপাতত। ওয়েবসাইটের হ্যাঁ, এখানে ডাটা সোর্সটা তো ওয়েবসাইট, সেজন্য ওয়েবসাইট সিলেক্ট করছি। এখন ক্রিয়েট দিব, নিচে ক্রিয়েট আছে, ক্রিয়েটটা দিব। টার্মস অফ সার্ভিসেস, হ্যাঁ এখানে টিক দিয়ে ইয়েস করব। এই জীবনে কেউ পড়েও না, আমাদের পড়ার দরকার নেই। আচ্ছা একটা প্রশ্ন, এই যে টার্মস অফ সার্ভিসে যে ক্লিক করলাম, চেক মার্ক দিলাম, তারপর ওকে দিলাম, এটা কি না দিলে হবে না? টার্মসটা যদি আপনি নাই মানলেন তাহলে তো করতে দিবে কি? আমার তো মনে হয় দেবে না, মনে হয়। টার্মসটা তো আপনি মানবেন, তারপরে তো ইয়ে আগে দেবে। সুমন সাহেব আছেন না? চলে গেছেন, মেবি চলে গেছেন না? মানে ভাই যে বুঝাছিল আমি সম্মতি দিলাম, এখন কবুল। সম্মতি না দিলে তো হবে না। জি। সুমন ভাই আছেন? নাই মনে হয়, মানুষজন চলে গেছে। আসলে ওই যারা জানে তো তাদের আসলে আজকের কথাগুলো একটা কখর মতন মনে হইতেছে, তো সরে সরে কখ, এই জন্য চলে গেছে। আচ্ছা লতিফ ভাই, আপনিই বলেন তো, টার্মস এন্ড সার্ভিসে ক্লিক না করলে কি, টিক না দিলে কি সমস্যা হবে এরকম মনে হচ্ছে, বা কি বলেন আপনার, বা জানেন কিছু এই বিষয়ে? আচ্ছা এখানে যেটা ভাই দেখলাম জানলে ভাই, যে বলতে, আমাকে আপনি ক্রিয়েট বলেন। করতে দিবে, বুঝছেন? হ্যাঁ কারণ আমি ইয়েস বাটনে ইনেবল, মানে ধরেন একটা গ্রিন টিক থাকে না, ওইরকম মানে কিছু ছিল। করে দেখি নাই কখনো, কিন্তু আমার মনে হয় আমার কিছুটা স্মরণ আছে মনে হয়। টার্মস এন্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট না করলেও ওরা করতে দিবে। এখন এটা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশনটা ইউরোপিয়ানদের ফলো করে পসিবলি এইটা দেয়া। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু আলাদা, এই ক্ষেত্রে তো হওয়ার সম্ভাবনা মানে। ভাই আমার মনে হয় যে ওইটা যদি টার্মস এন্ড কন্ডিশন ওদের না মানি, তাহলে আমাদের ওরা কাজ করতে দিবে না। আচ্ছা দেখেন এই যে একটা ইয়েস ম্যাজিক বাটন, এই যে
বাটনে ক্রিয়েট করতে দিচ্ছে, হ্যাঁ ওখানে ক্লিক করতে দিচ্ছে। আমরা এইটা দেখতে হলে কি লেখা আছে, আই অলসো অ্যাকসেপ্ট দ্য ডাটা প্রসেসিং টাইম অ্যাজ পার জিডিপিআর রিকোয়েস্ট। জিডিপিআর এর রুলস আমি মানতেছি কিনা, আমি তো ইউরোপে বিজনেস করতেছি না, তো আমার জিডিপিআর রুলস নাও মানি আমার কোনো প্রবলেম নাই, যদি বিজনেস এই দেশে হয়, বুঝছেন, হয়ে গেছে। কিন্তু ইউরোপ যদি হয়, ইউরোপ কান্ট্রিতে, তাহলে এটা তো অবশ্যই অবশ্যই অ্যাকসেপ্ট দিতে ওটা কি হবে। তাহলে ইয়েস করেন নাই? না, না দিয়ে তো দিয়ে দিলাম। না এর আরেকবার আগের দেখাবেন? কন্টেনারে ইউজ করেছিল, এখন করে নাই আর কি। এখন করি নাই তো, এটা তো আরেকটা কন্টেনার। তবে টিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে? ক্লায়েন্টের কোন জায়গায় বিজনেস এত কিছু চিন্তা ভাবনা করার দরকার নাই, আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন, কিন্তু না দিলে যে মারবে এরকম কিছু না, ঠিক আছে? বাংলাদেশি ক্লায়েন্টের জন্য আপনার নিজের প্র্যাকটিসের জন্য দিতেই হবে এমন বাধ্যবাধকতা নেই। আচ্ছা, তো এখন আমরা যাই এটাতে, এটাই মনে মাত্র করলাম নাকি? না, এটা না, আমরা মাত্র করলাম এই যে যতগুলা কন্টেনার করা হইলো প্রত্যেকটা এখানে আছে, এই যে এটা হচ্ছে কন্টেনার আন্ডারে অ্যাকাউন্টস, ঠিক আছে? স্যার এর অ্যাকাউন্ট আগে না, থেকে সরি, গ্রুপ ভুল হয়েছে, লিখেছিলেন মনে হয়। অ্যাকাউন্টের আন্ডারে কন্টেনার, এটা হচ্ছে অ্যাকাউন্টের আন্ডারে কন্টেনার, এই যে এখানে লেখছে অ্যাকাউন্ট, এর মধ্যে কন্টেনার গুলো, তাহলে একটা অ্যাকাউন্টের আন্ডারে মাল্টিপল কন্টেনার থাকতে পারে। হ্যাঁ, একটা অ্যাকাউন্টের আন্ডারে মাল্টিপল কন্টেনার থাকতে পারে। আমরা অলরেডি অ্যাকাউন্ট তৈরি করলাম, এটা আবার দেখি প্রয়োজনে ক্রিয়েট অ্যাকাউন্ট যদি করি, তাহলে যত ইচ্ছা তত অ্যাকাউন্ট করা যাবে। হ্যাঁ, যত ইচ্ছা তত অ্যাকাউন্ট করা যাবে। এই অ্যাকাউন্ট করা কি জিমেল অ্যাকাউন্ট করা? না, এই অ্যাকাউন্ট করা মানে জিমেল অ্যাকাউন্ট করা না। ভাই ঠিক তার আছে? মানে আমরা অনেকগুলো ওয়েবসাইট এখান থেকে ম্যানেজ করতে পারবো একসাথে, এরকম? অনেকগুলো ওয়েবসাইট না, অনেকগুলো ক্লায়েন্ট ম্যানেজ হ্যাঁ। করতে পারবো, এবং প্রত্যেকটা ক্লায়েন্টের অনেকগুলো সাইট ম্যানেজ করতে পারবো। বুঝতে পারছেন? হ্যাঁ। কারণ আমি একটা নতুন ক্লায়েন্ট নাম দিতেছি, নাম হচ্ছে ইকবাল হোসেন, ইকবাল বিজনেস নাম দিলাম, ক্লায়েন্টের নাম না তো, ক্লায়েন্টের বিজনেসের নাম দিলাম, আর এই জিনিসপত্রগুলা ক্লায়েন্ট করেই দিবে, ঠিক আছে? ক্লায়েন্ট করে দিবে, কিন্তু আপনার যদি করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে যেমন আমার করা লাগে, ক্লায়েন্ট যদি না করে থাকে, সে শুধু অ্যাকাউন্টের অ্যাক্সেস, তার জিমেলের অ্যাক্সেসটা দিয়ে দেয় বা তার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিয়ে দেয়, এরকম দিয়ে দেয়, বাকি সব আপনাকে যদি করে নিতে হয় তখন আপনি করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে দিলাম ইকবাল বিজনেস, নাম দিলাম হচ্ছে কি কি দোকান, বিডি স্পোর্টস, স্পোর্টস বানান তো ভুলে গেছি, SPORTS। কন্টেনার সেটআপের নামটা কি বিজনেসের নাম নাকি? আচ্ছা, ক্লায়েন্টের যদি একটাই বিজনেস হয় তাহলে এখানে বিজনেসের নাম দিবেন, আর এইটা হচ্ছে যে আপনার এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারেন, ওই জন্যে এখানে দিতে পারেন আপনি ওয়েবসাইটের অ্যাড্রেস, bdsports.com, তাহলে দেখে চিনতে পারবেন যে এই কন্টেনারের আন্ডারে, সরি, এই অ্যাকাউন্টের আন্ডারে এই কন্টেনারগুলো। আচ্ছা, কন্টেনার কি অ্যাকাউন্ট কি এটা তো বললাম না আসলে। আমি তো ওই যে বললাম যে আজকে তো আর দেখানোর কিছু নেই, শেষ, এখন শুধুমাত্র ওই এগুলা। আমার ওয়ার্ডপ্রেসের যে নামগুলা ওই যে প্যান্থনিয়ন থেকে খুলে খুলে যে পরের স্টেপে যায়, ওইখানে কোনটা যে আমার বিজনেসের নাম দিব, আমি এই জিনিস অনেকগুলা নাম পর স্টেপে, যে সাইট সেটআপ, তারপর আবার আরেকটা আছে, আবার ওয়ার্ডপ্রেসের নাম, এই জিনিসগুলো না আমি আওলাই ফেলছি। আচ্ছা, আপনি তো এইটা যদি একদিনে পারেন কিন্তু ডেভেলপার হতে পারবেন না, বা একদিনে এগুলো বুঝবেন না, আপনি এটা যেহেতু আপনি ওগুলো বারবার প্র্যাকটিস করলে এমনিতেই বুঝবেন যে আস্তে প্যান্থিয়নে আস্তে কি কি আস্তে ডিটেইলস আস্তে, দেওয়া যাচ্ছে, হ্যাঁ, আস্তে আস্তে বুঝতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারবেন। যেহেতু ওই সকল বিষয়ে আপনার একটু কম জানা আছে, একটু বেশি ঘাটাঘাটি করলেই আস্তে আস্তে তারপরে কভার হবে। যদি একদিন একটু শর্টে জাস্ট একটু পর একটু বলে যেতেন, তাহলে হয়তো অনেকের জন্য সুবিধা হতো, মানে ডিটেইলি না, শর্টে ওগুলো ভিডিওটা পজ করে আপনাকে হচ্ছে স্টেপ বাই স্টেপ করলে আপনার নিজের জন্য ভালো হবে আর কি। হ্যাঁ, ভিডিও যেটা আছে ওই ভিডিওটা পজ করে আপনার স্টেপ বাই স্টেপ আগাইতে হবে, তাইলে আপনার জন্য এটা শেখা ভালো হবে আর কি। আচ্ছা, তো আমরা এটাতে দিলাম, এবং আমরা কোথা থেকে ইয়ে করব, যে টার্গেট প্ল্যাটফর্ম, আমাদের প্ল্যাটফর্মটা কি হবে, আমাদের প্ল্যাটফর্মটা ওয়েবসাইট হবে, ঠিক আছে? এবং এখান থেকে যদি ক্রিয়েট করি এবং আই অ্যাকসেপ্ট দ্য রুলস অফ GDPR অ্যান্ড ইয়েস, তাহলে আমাদের ট্যাগ ম্যানেজারের
এটা হয়ে গেল। সমস্যাটা হয়েছে কি ওই তোফায়েল ভাই যে অ্যাকাউন্টটা করছে ওনার নাম দিয়ে করছে, এখন কোথায় যে বিজনেসের নামটা হবে ওনার প্রত্যেকটা জায়গায় ওই ওনার নাম, এই জন্য একটু কনফিউজড হয়ে গেছে। আচ্ছা আপু ইউটিউবে অনেক ভিডিও আছে ওই বিষয়ে, আপনি অন্যগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন, বুঝছেন? আচ্ছা ঠিক। কারণ ওখানে আবার মুখস্থ বিদ্যা কাজ করে না, আপনি যখন নিজে নিজে এক্সপ্লোর করবেন তখন আরো ভালো বুঝবেন। আচ্ছা তবে করতে ঠিক। করতে যখন 2-3টা অ্যাকাউন্ট আরো হেরে ফেলবেন তখন আরো ভালো বুঝবেন, এবার আমরাও হেরে ফেলছি আর কি। আচ্ছা আজকের জন্য রেকর্ডিংটা অফ করে দেই পুরোপুরি। এখন এখানে আমরা ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টটা রেডি করে রাখলাম। নেক্সট হচ্ছে আমরা এখান থেকে ট্র্যাকিংটা সেট আপ করবো। ওকে, এখন বলেন কি প্রশ্ন আছে, কি বিষয় আসে বলেন, জিজ্ঞাসা করতে পারেন আজকের বিষয় টপিক নিয়ে। যাক ভালো, কারো কোনো প্রশ্ন নেই, সবাই বুঝতে পারছেন, বুঝতে পারলে ভালো। ভাই আমার একটা ক্লাস 2 নিয়ে একটা প্রশ্ন আছে, 2 বা 3 এরকম। আচ্ছা বলেন। সেটা হচ্ছে আমরা যে ক্যাম্পেইনের মধ্যে অ্যাড গ্রুপগুলো করি, মানে কখন অ্যাড গ্রুপ মানে একাধিক ক্রিয়েট করা লাগবে? আচ্ছা, যদি দেখেন যে আপনার কিওয়ার্ডের সেটআপটাই আলাদা, হ্যাঁ, তখন অ্যাড গ্রুপটা আলাদা করে ফেলবেন। ধরেন হচ্ছে শাড়ি নিয়ে একটা অ্যাড গ্রুপ করছেন, এখন আপনি আবার পেন্ট নিয়ে অ্যাড চালাবেন, তখন পেন্টের জন্য বা আপনার ওই যে কি বলে 3 পিসের জন্য আবার অ্যাড চালাবেন, তো 3 3 পিস, পিসের জন্য আলাদা টপ, আলাদা অ্যাড গ্রুপ চালাবেন, বুঝছেন? প্লাজো। কিওয়ার্ডের ধরন যদি আলাদা হয়ে যায় তখন অ্যাড গ্রুপ আলাদা করে ফেলবেন। Okay? যেমন ভাই শুজের মধ্যে ভাই অনেক ভ্যারাইটি থাকে অনেক এটার জন্য রকম। কি আলাদা আলাদা ক্যাম্পেইন রান করাটা বেটার না? যেমন 3 পিসের জন্য আলাদা, টি শার্টের জন্য আলাদা। আচ্ছা, তাহলে এইখানে বিষয়টা হইতেছে যে আপনি তো বলতে পারেন যে অ্যাড গ্রুপ তাহলে 5টা টপিক আছে আমার সাইটে, 5টার জন্য 5টা অ্যাড গ্রুপ তৈরি করব না। আমি কোনো জায়গা থেকে শুনছিলাম, ঠিক আছে, যদিও আমি এখন পর্যন্ত রিয়েল প্রুফ পাই নাই, তবে বেশ কয়েক জায়গা থেকে শুনছিলাম যে 2টার বেশি অ্যাড গ্রুপ থাকলে কাজ করে না ভালোভাবে। ও হ্যাঁ, এটা আমাদের আলোচনা হয়েছিল। এখন যেহেতু আপনার আমাদের এখানে 2টা হয়ে গেল, একটা শাড়ি একটা 3 পিস হয়ে গেল, তাহলে এখন আরো হইতে হলে তাহলে নতুন আরেকটা ক্যাম্পেইন দিয়া সেট আপ করবে, বুঝতে পারছেন? অথবা যদি চান যে আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্যাম্পেইন করবেন, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা ভাই নাকি ভাই আমরা সর্বোচ্চ 2টা অ্যাড ক্রিয়েট করবো একটা ক্যাম্পেইন থেকে। অ্যাড না তো, অ্যাড গ্রুপ, ও হ্যাঁ add group। এটা করতে পারেন, কিন্তু আমি এখন পর্যন্ত এটার প্রুফ পাই নাই, মানে নিজে প্রুফ পাই নাই তো, এটা এই জন্য করতে পারেন। কিন্তু যখন আবার নিজে প্রুফ পাবো তখন হচ্ছে এটার প্রতি আমার কনফিডেন্স আরো বাড়বে যে আমার এটা মানে যে তথ্যটা পাইছি যেটা অথেন্টিক, এটা প্রুফ হবে আর কি। এটা মনে হয় আমাদের ক্লাসে একজন বলছিল। ক্লাসে তো সম্ভবত। বলছিল, কিন্তু ওটা আমি ধরেন আজকে যা যা বলছি, আজকে না, আমি সবসময় যেটা বলি ওটা আসলে শুনে বলি এই টাইপের না, আসলে আমি নিজে প্র্যাকটিস করছি বা নিজে প্রুফ পাইছি বা আমার রিয়েল অভিজ্ঞতা আছে সেটার উপরে বলি। হ্যাঁ, শূন্য শূন্য তো আসলে কত কিছু বলা যায়, কিন্তু যদি এর মধ্যে কোনো ভুল থাকে তাহলে তো আমি তো আপনাকে ভুল শেখাচ্ছি, এরকম হয়ে যাবে না। এই জন্য এটা বললাম যে এটা আমি শুনছি, কিন্তু আমি 100% শিওর না। ওকে, আচ্ছা ভাইয়া, আমার একটা কনফিউশন রয়ে গেছে, যেটা হলো আপনার কোনো কাস্টমার যদি সাইটে মানে অ্যাড দেখে এসে যদি সাইটে হচ্ছে 5বার ইয়া করলো আপনার মানে লিড ফর্মটা সাবমিট করলো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানে অ্যাড কস্টটা মানে কীভাবে কাটবে? দেখা যাচ্ছে কি যে 5টা মানে ও যে সাবমিট করলো বা ক্লিক করলো সেভাবে কাটবে, নাকি মানে একটাই কাটবে আর কি? এই জিনিসটা একটু আমার অ্যাডের কস্ট 5বার কাটবে। 5বার কাটবে। ক্লিক 5বার করলে 5বারই টাকা কাটবে। ও, তাহলে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাড চালাবে তার তো মানে লস হবে। হ্যাঁ, টাকা তো লস, এই জন্য তো দেখবেন আপনি যদি দেখেন আমার কয়েক কিছু সেশনে জয়েন হয়ে থাকেন, দেখবেন যে আমি সাধারণত অ্যাডে খুব একটা ক্লিক করি না। ও হ্যাঁ হ্যাঁ, এটা লক্ষ্য করেছি ভাই, এটা বেশ কয়েকবার হ্যাঁ, আপনার এটা তো ক্ষেত্রে। টাকা কাটে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে বিষয়, আপনি যতবারই ক্লিক করবেন, কারণ গুগল টাকা কাটে কিসের উপরে ভাই? সেলের উপরে, ক্লিকের উপরে। ক্লিকের উপরে টাকা কাটে। যদি আমি সিলেক্ট করে দেই যে ম্যাক্সিমাম সিপিএ, ম্যাক্সিমাম কস্ট পার কি জানি একটা সিলেক্ট করা যায়, ম্যাক্সিমাম আরওএস সিলেক্ট করে দেই, অথবা ম্যাক্স কি টার্গেট সিপিএ সিলেক্ট করে দেই, তাহলে কিসের উপরে কাটবে?
কে বলতে পারবেন? কনভার্সনের উপরে মনে হয়। কনভার্সনের উপরে না? আচ্ছা, তাহলে ছিলেন না হয়তোবা ওই দিন, মানে এটা যেদিন বলছি এতটা ডিটেলসে বলছি, আমার মনে হয় যারা শুনছে তাদের মিস হওয়ার কথা না, হয়তোবা যেহেতু বলতে পারতেছেন না হয়তোবা ছিলেন না ওই দিন। হ্যাঁ হয়তো বা মিস করছিলাম। এবং এই এই বিষয়গুলো আমি আসলে দুইবার করে আলোচনা, মানে 2 দিন করে বুঝাইছি, মানে প্রথমে একবার বলছি, তারপর আবার আরেকদিন আবার বলছি, ওই যে শামীম ভাই অফ ছিল না তখন বলছি আবার। গুগল সাধারণত ক্লিকের উপরেই টাকা কাটে, ঠিক আছে, কিন্তু কিভাবে কাটে কি কাটে না কাটে এইটা আপনার ওই, এটা কত নম্বর ক্লাসে যেন এটার হয়েছে শামীম ভাই দেখাইছে, ওই ক্লাসের আমার রিক্যাপটা দেখেন, তাহলে হচ্ছে একদম বিস্তারিত পেয়ে যাবেন। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে তাহলে ভাই, আমরা, হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে আমরা যে গুগলের যে শিখতেছি, গুগলের মধ্যে তো কত মানে জিনিস আছে, যে কেউ অপটিমাইজেশন করে, কেউ মানে ট্র্যাকিং নিয়ে কাজ করে। এখন ভাই আমাদের কি মানে একটা জিনিসই শিখতে হবে, নাকি এরকম ওই যে ডিসপ্লে সবই তো করে নাকি? আপনি যত শিখবেন, যত আপনার নলেজ থাকবে, তত ধরনের কাজ করতে পারবেন। আপনি যদি কম শিখেন, একটা শিখেন, একটা নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে, তবে সবগুলো একসাথে শিখতে পারবেন না। একটা একটা করে শেখা কমপ্লিট করলে তাহলে ভালো হবে। আপনি একসাথে সব শিখতে চাইলে তাহলে হইতেছে যে সব প্যাচ লেগে যাবে। আগে প্রত্যেকটা বিষয় করতে হবে, ভালোভাবে কভার এখন করতে ভাইয়া বস এখন পিপিসিটা শিখাইতেছে, তারপর এটা কি হবে। শেখাবো? মানে আমি এটা জানতে চাচ্ছিলাম আর কি। পিপিসি শেখার পরে হইতেছে যে আপনি পিপিসির পরেই আপনি এই যে ট্র্যাকিংটা শেখার চেষ্টা করবেন, তারপরে হইতেছে যে এর সাথে অন্য কিছু শিখবেন। কারণ ট্র্যাকিংটা প্রত্যেকটা ইসের সাথেই, মানে কি বলে, রিলেভেন্ট। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ইসের সাথেই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ভাইয়া ওই যে আপনার এই আপওয়ার্ক যে হয়েছিল, ওটা কি আপনার মানে রিজন বলছিল কি কারণে করছিল না? ও রিজন তো আমি জানি, রিজন তো আমি তো 10 দিন আগেও একবার সাসপেন্ড হয়েছিলাম, ও তারপরে ওটাকে ঠিক করছে, তারপর আবার সাসপেন্ড হইলাম, এটা এখন ঠিক হয়েছে, কিন্তু সাসপেন্ডের কারণগুলো জানি আমি। আচ্ছা আচ্ছা। এখন পর্যন্ত আমার অ্যাকাউন্ট 5-6 বার সাসপেন্ড হয়েছে, 5-6 বারই ঠিক করাইছি আর কি। তাই মানে এক একবার করে সাসপেন্ড হয়, এক একবার করে কারণ বুঝতে পারি যে আচ্ছা এটার কারণে হয়, এই কাজ আর করা যাবে না, এই কাজ আর করা যাবে না, এই হচ্ছে এরা বিষয়। যেন কি ওই মানে ভুল স্বীকার করে দেখা যায় কোনো কিছু লেখা লাগে ওদেরকে, নাহলে তো ওই করা যায় না। সবসময় তো আর ভুল শিখার না, সবসময় হইতে পারে যে এরকম যে হ্যাঁ আমার হয়েছে, যে ঠিক আছে ওকে আমি নেক্সট টাইম সতর্ক থাকবো। আর অনেক সময় হচ্ছে টেকনিক্যাল প্রবলেম, মানে আমারই মানে এই সমস্যা, হ্যাঁ এগুলো মানে করতে হয়, বলতে হয় বুঝাইয়া যে এই ঘটনা। যেমন এইবারকা আমি যতটুকু ধরেই নিছিলাম। আচ্ছা যারা চলে যেতে চান চলে যেতে পারেন, হ্যাঁ টপিক শেষ, আমরা এখন জি কিছুক্ষণ আড্ডা মারি। হ্যাঁ হ্যাঁ, তো এখন হইতেছে যে আমার এইবারের যে ধরনের মেল পাঠাইছিল, আমি তো প্রায় 99% ধরেই নিছিলাম এইবার আর ফেরত পাবো না, ঠিক আছে। তারপরে আমি সুন্দরভাবে একটা করে মেল দিচ্ছি বিষয়গুলো, যেমন আমি বোঝানোর চেষ্টা করছি আমি নিরপরাধ এখানে, ঠিক আছে এইবারে। কারণ এইটার জন্য আগে একবার আমাকে ওয়ার্নিং দিছিল, হ্যাঁ, কিন্তু আবার মানে বিভিন্ন কারণেই হোক এটা ঘটে গেছে আবার, হ্যাঁ। এখন আমি বলছি যে এই ক্ষেত্রে আমি নিরপরাধ, ঠিক আছে, আমি তো আসলে এই আর কি একটা বুঝাইয়া, মানে একটা শুধু নিরপরাধ বলছে এরকম, মানে একটা কজ দেখাই আর কি সাথে বলছে যে এই সিচুয়েশন, হ্যাঁ। তো এখন তো দেখলাম যে না, পরের বার তারা মেইলে রিপ্লাই দিচ্ছে, সাধারণত পার্মানেন্ট সাসপেন্ড করে দিলে আর যোগাযোগ করে না, শেষ বলে দেয়, রিপ্লাই দিলে বলে যে আমাদের ডিসিশন ফাইনাল, এরকম বলে দেয়। কিন্তু দেখলাম যে রিপ্লাই দিচ্ছে, কিন্তু ওই ফাইনাল ডিসিশন আর কিছু এই টাইপের কিছু লেখে নেই। আমি মনে করেন যে একটা আশা পেয়ে গেছি, সেটাই ঠিক আছে, আল্লাহর সহায় ছিল। ধরেন 30-40% আশা পেয়ে গেলাম যে আচ্ছা হইবে হয়তো। তারপরে সুন্দরভাবে আবার বললাম, তারা বললো যে এইগুলো এরকম, আমি বললাম যে এগুলো তো করছিলাম, তারপরে হইলো, ঠিক আছে, এরকম হইলো। আবার সুন্দরভাবে রিপ্লাই দিলাম, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আরো চেক করতেছি, চেক করে আমি আপনাকে কনফার্ম করতেছি। এটা যখন দিছি, তারপরে তারা এটা যখন দিছি দেওয়ার পরে তারা আবার একটা করলো কি, আমি মনে হয় 99%
শিওর যে হয়ে যাবে। আরো 1% এখনো বাকি আছে, কারণ এখনো যেহেতু হয় নাই, হ্যাঁ 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 তারপর দেখো যে ঠিক করে দিছে, ঠিক আছে। ঠিক করে দেওয়ার পর আবার আরেক প্রবলেম হয়েছে, আমার যে প্রজেক্টগুলোতে অ্যাপ্লাই করা ছিল হুম। সবগুলো ক্যান্সেল করে দিছে, যে আমি কোনো প্রজেক্টে অ্যাপ্লাই করি নাই, এরকম হয়ে গেছে। তো এটা করলে তো একটা প্রবলেম, কারণ হচ্ছে যে প্রজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে তো আমার টাকা লাগছে, টাকা লাগছে, সময় লাগছে, দেখা যাচ্ছে কি যে অনেক কিছুই তো আছে এখানে। হয়তো সেই প্রজেক্ট থেকে আমি কাজও পাইতে হ্যাঁ, পারতাম না, সম্ভাবনা আছে, দেখা যাচ্ছে। ছিল সবই গেছে, কারণ লস প্রজেক্ট না। জি। এখন আমি এবার গণলাম কতগুলো গেছে, টোটাল 60+ প্রজেক্ট ক্যান্সেল ইয়ে আছে, মানে প্রজেক্ট মানে অ্যাপ্লিকেশন গুলো হ্যাঁ বাতিল হয়েছে আর কি। ঠিক আছে, কাজ তো আর বাতিল হয় না, এবং রানিং যেগুলো ছিল ওগুলো ক্যান্সেল হয়ে গেছিল, অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে ওগুলো আবার রানিং হয়ে গেছে, সেগুলো ব্যাপার না, কিন্তু যেগুলো অ্যাপ্লাই করছি ওগুলো বাতিল হয়ে গেছিল। তো এখন এটা তো একটা, এটা নিয়ে আবার মেসেজ দিলাম যে আচ্ছা অ্যাকাউন্ট তো ঠিক হয়েছে, কিন্তু এগুলো তো প্রজেক্ট গুলো তো সব ক্লোজ হয়ে গেছে আমার, তো এখন এগুলা করতে যেয়ে তো আমার অনেক টাকা লাগছে, এখন এটা কি হবে। তো বললো যে এটা আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কারণে এই ঘটনাটা ঘটছে, ঠিক আছে, তো এই জন্য দুঃখিত। আচ্ছা, আর এই বিষয়টা দেখতেছি, কানেক্টের ব্যাপারটা, মানে এই যে পয়েন্টের ব্যাপারগুলো, ঠিক আছে। ঠিক আছে, ওকে ফাইন। তো তারা 2-3 দিন ঘুরাইলো, ঘোরানোর পরে আজকে বললো, আমি তাকে আবার বলছিলাম যে আমার প্রায় এতগুলো কানেক্ট, আনুমানিক খরচ 60টা প্রজেক্টে, ঠিক আছে, এটা আসলে অনেক বড় একটা অ্যামাউন্ট, মানে অ্যামাউন্ট তো সেটা বলি নাই, মানে অনেকগুলা কানেক্ট। তো আজকে বললো যে হ্যাঁ ঠিক আছে, তোমাকে আমরা এতগুলা কানেক্ট ফেরত দিলাম। তো ফেরত দিচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আরো পাবো আমি, ঠিক আছে। তো আমি বলছি যে আমি তো মনে করতেছি যে আমার কানেক্ট এতগুলা হওয়ার কথা আনুমানিক, কারণ প্রত্যেকটা প্রজেক্টে তো অনেক কানেক্ট লাগে এমনিতেই বিট করতে, আবার আমি প্রায় বুস্ট করি, অনেক টাকা, অনেক কানেক্ট খরচ করি। তো আমার মনে হয় এরকম, তুমি আবার একটু চেক করে দেখো, ঠিক আছে। তো ওইটা আবার পাঠাইছি, হ্যাঁ। এই হচ্ছে, যদি বলে যে না এটা আমরা দেখছি, দেখার পরে যদি বাড়ায় তাহলে ধরুন যে আচ্ছা ঠিক আছে, ঠিকই আছে, কিন্তু যদি দেখি যে না যেটা দিচ্ছে ওটা কম না, কিন্তু মনে হচ্ছে যে আরো পাবো, আরো 200-300 কানেক্ট, 400-500 কানেক্ট পাইতে পারি আরো, আমার কাছে মনে হইতেছে, 100% শিওর না। তারপর যদি তারা দেখে যে না আরো 300-400 কানেক্ট দেয়, হ্যাঁ, হিসাব নিকাশ করে, অন্তত তোর দিবে না, ওরা চেক করেই দিবে। তো যদি দেখে যে দেয় তাহলে তো হইলো, আর যদি দেখে যে না দেয় না, তখন আমাকে আবার করতে হবে যে আমার হিস্টোরি দেখতে হবে, যে কানেক্ট কোথায় কোথায় খরচ করছি, লাস্ট সাথে কোন কোন প্রজেক্ট গুলো ক্যান্সেল হয়েছে, ওগুলোতে আমি বুস্ট যে করছি, কত কানেক্ট খরচ করে বুঝছি, টোটাল একটা হিসাব মনে করেন যে বসে করে তাদেরকে প্রুফ দিতে হবে, দেখাতে হবে যে আমার এত কানেক্ট খরচ হয়েছে, এই হচ্ছে প্রমাণ, আমার বাকি কানেক্ট ফেরত দেন। কারণ নাকি একটা কানেক্টের দাম তো 15 সেন্ট করে, হ্যাঁ, একটা কাজে ধরেন 20 কানেক্টের যদি খরচ হয় তা অলমোস্ট $3 হচ্ছে মোটামুটি, তো জানেন কত টাকা। আপনি কি বাংলাদেশি না? বাংলাদেশি না আপনি? জি ভাইয়া, হ্যাঁ বাংলাদেশি। তাহলে তো জানেন, হ্যাঁ। এই হচ্ছে বিষয়। তো ওইটাই আর কি, হিসাব নিকাশ করতে হবে। যাক আলহামদুলিল্লাহ, তারপর হচ্ছে যে অ্যাকাউন্টটা পাইছেন, হচ্ছে যে এটাই শুকরিয়া। বিলাল ভাই, আচ্ছা, মাত্র কিছুক্ষণ আগে তারা দিয়েছিল, আমি বলছিলাম যে আমার আনুমানিক মনে হচ্ছে যে